মার্কিন যুক্তরাষ্ট্র যথারীতি আবারও বলেছে, হয় সমঝোতা নয় পুরোপুরি আত্মসমর্পণ। হরমুজ হয়ে দ্বিতীয় কোনো করিডোর আমরা এই এলাকায় খুলতে দিব না এবং কোনো মার্কিন যুদ্ধজাহাজও যদি এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা তাকে আঘাত করব। ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে একটা ট্র্যাপে পড়ে গেছে। হ্যাঁ, এই যুদ্ধ চলবে, এটা থামার কোনো স্কোপ নেই, কারণ মার্কিনিরা চাচ্ছে রাশিয়াকে সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করতে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শোর অগণিত দর্শক শ্রোতা দেশ এবং বিদেশে বসে যারা দেখছেন, এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। যেহেতু দর্শকদের কথায় চলেই আসলো, প্রথমে আমরা কাতার যারা প্রবাসী আছেন তাদেরকে অভিনন্দন এবং আমাদের খবর সংযোগের তরফ থেকে স্বাগত জানাচ্ছি, কারণ ওনারা রেগুলার আমাদের ভিউয়ার্স। ফেসবুক, ইউটিউব দুই জায়গায় ওনারা দেখেন, এই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, এবং আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। ইউটিউবে দর্শকরা যারা কমেন্ট করেছে তাদের মধ্যে প্রথম দর্শক হচ্ছেন এমডি আলম। উনি আমাদের আলোচনাকে এক্সেলেন্ট ডিসকাশন বলছেন, ধন্যবাদ আপনাকে। কাজল নামে এক ভদ্রলোক লিখছেন, কেমন আছেন আতিক ভাই? আতিক ভাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, উনি সুস্থ আছেন। মুসলিম মিয়া লিখছেন এক্সেলেন্ট, ধন্যবাদ আপনাকে। এমডি মাহবুব মোল্লা লিখছেন আলোচনাগুলো অনেক সুন্দর, শুনতে অনেক ভালো লাগে, ইরানের খবর, ধন্যবাদ আপনাকে। আজিজ মোহাম্মদ দেখছেন আহমেদ আতিক এবং কাজল হায়দার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সংযুক্ত আরব আমিরাত থেকে দেখছি, আপনাদের আলোচনা দেখে অনেক ভালো লাগে, ভালোবাসা অবিরাম। আপনার জন্য ভালোবাসা রইল। আমাদের ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, তার মধ্যে আরবি সাইফুল ইসলাম লিখছেন, আমি বাংলাদেশ রংপুর বিভাগের শহর রংপুর থেকে খবর দেখছি, ধন্যবাদ আপনাকে। রংপুর বাসীদের খবর সংগ্রহের তরফ থেকে অভিনন্দন, সালাম। নুরুজ্জামান লস্কর আমাদেরকে একটা ইমোজি দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এমডি রিয়া রাজও ইমোজি দিয়েছেন। এমডি আনোয়ার, আমি সৌদি আরব জেদ্দা থেকে দেখছি, অনেক সুন্দর আলোচনা, ধন্যবাদ। ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া লিখছেন নাইস ডিসকাশন, ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক এবং আতিক ভাই, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিছুটা দূরে আছে, যদিও বা কলকাঠি সেই না রে সবকিছু, কিন্তু দৃশ্যপটে সে নাই, কিন্তু সে আছে পেছন থেকে স্বভাব সুলভ ভাবে। আজকে হচ্ছে বাংলাদেশের মঙ্গলবার, গতকাল গেছে সোমবার। আমরা দেখলাম যে রবিবার ট্রাম্প ওই পুরনো কৌশল অবলম্বন করে তেলের দাম কিছুটা কমালেন, আবার তিনি হুমকি দিচ্ছেন, আবার তেলের দাম বাড়ছে। নতুন হুমকিটা একটু বলেন এবং ইরানের প্রতিক্রিয়া জানান। মার্কিন যুক্তরাষ্ট্র যথারীতি আবারও বলেছে, হয় সমঝোতা নয় পুরোপুরি আত্মসমর্পণ। ট্রাম্পের এসব বাক্য আমরা শুনতে শুনতে আমাদেরই এখন মেজাজ খারাপ হয়ে যায়, যে মানে কি ধরনের নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছে, যে তাদের কথার কোনো আগামাথা নেই। গত 7 দিনে যদি আমরা দেখি, মানে প্রতিদিন সকালে এবং বিকালে দুই ধরনের, সকালে একরকম বিকালে একরকম, সকালে একরকম বিকালে আরেক রকম, এবং যথারীতি ওই যে সপ্তাহের বন্ধের দিন একটু খুব ঠান্ডা বক্তব্য দেয়, মনে হচ্ছে এই বুঝি পৃথিবী শান্ত হয়ে এলো। পরে আবার ছুটির শেষ হলেই আবার গরম বক্তব্য, যাতে তেলের দাম আবার বাড়ে। তো যথারীতি আমরা দেখলাম তেলের দাম আবারও যেটা কমেছিল, $81-82 নেমে এসেছিল, সেইটা আবার ব্র্যান্ড ক্রুড যেটা $85 উঠে এসেছে, 85.08। মানে এটা আজকে সকালে, এখন যত সময় যাবে আরো বাড়তে থাকবে। তো এই হলো, মানে একদিকে তারা তেলের বাণিজ্যের মাঝখান থেকে শেয়ার বাজারের মতো লভ্যাংশ উঠিয়ে নিচ্ছে। সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম, তার ছেলেরা তো এটার ব্যবসা করে, তেলের। তার ছেলে, মেয়ের জামাই এবং তার কিছু ঘনিষ্ঠ বন্ধু আছে যারা স্টিভ উইটকফ তার মধ্যে একজন। তারা তেলের এই বাজারটা থেকে ব্যাপক মুনাফা নিয়ে যাচ্ছে, কিন্তু মার্কিন জনগণ কিন্তু যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তো এখন ইরানের পক্ষ থেকেও কিন্তু, যে ইরানের যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অব্যাহত মিথ্যাচারের মধ্যে দিয়ে ইরানের যে নতুন রাহবার সাইয়েদ মুস্তফা খামেনি, ওনার যে সামরিক উপদেষ্টা আছেন, ইরানের যে বিপ্লবী বাহিনীর সাবেক মেজর জেনারেল মোহসেন রেজাই, তিনি বলেছেন যে কোনো ধরনের যুদ্ধবিরতিতে আমরা নেই, এবং আমাদের সবকিছুরই নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এবং হরমুজের ব্যাপারেও তিনি বলে দিচ্ছেন, হরমুজ হয়ে দ্বিতীয় কোনো করিডোর আমরা এই এলাকায় খুলতে দিব না, এবং কোনো মার্কিন যুদ্ধজাহাজও যদি দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা তাকে আঘাত করব। তো এই হলো ইরানের পক্ষ থেকে একদম স্পেসিফিক 2-3 লাইনে একদম কঠিন বক্তব্য। আর মার্কিন যুক্তরাষ্ট্র কি করতেছে দেখেন, মানে ওই যে আমাদের বাংলা একটা কথা আছে, মুসলমানের জবান এক, একবার যদি যেটা বলে দ্যাটস ওকে, ওইটার উপর স্থির থাকে।
অন্যান্য জাতিগোষ্ঠীর অবস্থাগুলো দেখেন বা ধর্ম বিশ্বাসী, বলে এক করে হ্যাঁ, এক, সকালে এক কথা বিকালে এক এক কথা, কথা। এবং তাদের নিজেদের কথার উপরই তারা নিজেরা নিশ্চিত থাকতে পারে না। যেমন ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলো, 300 দিন হয়ে গেল, কিন্তু একদিনের জন্য সে কিন্তু হামলা আমরা থামায়নি। থামাইনি। Right. হ্যাঁ, হতাহতের সংখ্যা বেড়েই চলছে, ক্ষয়ক্ষতি। তাহলে এটা কিসের যুদ্ধ? আপনি যদি যুদ্ধবিরতির সেই যুদ্ধবিরতিই করেন এবং আন্তর্জাতিক দেশগুলো এটা চেয়ে চেয়ে দেখছে, তার মানে আমরা বলবো কি এরা সবাই মিলেমিশেই এই যুদ্ধবিরতি তাহলে মানছে এই না। যে শান্তি চুক্তি যুদ্ধবিরতি হচ্ছে, আমি শক্তিশালী, আমি অ্যাটাক করব, তুমি করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি করো তাহলে এটা চুক্তি ভঙ্গ হবে। মানে ওই যে হিন্দি সিনেমার মতো যে ভিলেনের ছেলে নায়কের হাতে মাইর খাচ্ছে, মার খাচ্ছে। তো মাইর খাচ্ছে, কাঁদতেছে, এরপরে কয় নায়ককে ধরে আন, নায়ককে ধরে রাখছে, তো ভিলেনের ছেলে মারতে যাচ্ছে, এরপরে নায়ক আবার একটা লাথি দিচ্ছে, কয় না ও আমারে মারলো কেন, মারলো না। আমি শুধু একলা মারবো, মারবো। মানে নায়ককে ধরে রেখে সে মারবে। তো আপনার পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য যাই বলেন, সেইখানের মূল নায়ক কিন্তু এই মুসলিম জাতিসত্তার, ক্ষুদ্র জাতিসত্তার লোকগুলো, এবং এইখানে আমরা স্পেসিফিক দেখতে পাই ইয়েমেন, লেবানন, ইরাকের, এবং সিরিয়াতেও কিছু আছে, এবং ফিলিস্তিনি এবং ইরান, এরা হলো মূলত নায়কের ভূমিকা, আর অন্যগুলো হলো হাফ ভিলেন বা ফুল ভিলেন। ভিলেন। হ্যাঁ, তো এরা এখন মাইর খাচ্ছে কিন্তু বলতেছে না আমি একলাই মারবো, ওরা আমারে মারতে পারবে না, বিষয়টা ওই জায়গায় দাঁড়াচ্ছে। তো এখন আসলে মধ্যপ্রাচ্যের যে জিনিসটা ঘটেছে, ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে একটা ট্রাপে পড়ে গেছে, তাদের গলায় রশি বেঁধে গেছে, এখন তারা এখান থেকে বের হওয়ার জন্য হাসপাস করছে, কিন্তু কোনো সেফ এক্সিট পাচ্ছে না। এবং ট্রাম্প চাচ্ছে যে কোন রকম উইন উইন সিচুয়েশন করেও যদি আমি এখান থেকে বের হয়ে যেতে পারি, কিন্তু সেই সুযোগও সে পাচ্ছে না, কারণ সে এইখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার সাথে সে যুক্ত, তাদের সাথে চুক্তি আছে, গালফ রিজিয়ন যেটা আমরা বলি, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, সৌদি আরব আছে। তো এদের সাথে কিন্তু আমেরিকা চুক্তিতে আবদ্ধ, আমেরিকানদের কাছ থেকে এরা অস্ত্র কিনেছে, এইসব দেশগুলোতে মার্কিনীদের ঘাঁটি আছে। এখন তারা এই ঘাঁটিগুলোতে তারা যখন এই ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করেছে, ইরান পাল্টা হামলা করে এইসব ঘাঁটিগুলোকে ছাই করে দিয়েছে, কোনোগুলোকে, কোনোটার অস্ত্র টস্ত্র রসদ সব নষ্ট হয়ে গেছে, তাদের রাডার সিস্টেম বরবাদ হয়ে গেছে। তো এই অবস্থায় তারা কি করবে, তারা কিভাবে এখান থেকে বেরোবে? এক, তাদের মিত্রদেরকেও কিছু বোঝাতে পারছে না, মিত্ররা বলতেছে যে তোমার এখানে থাকতে হবে, আবার আমার মিত্ররা তাদের ভূমি ইউজ করে ইরান আক্রমণও করতে দিবে না। হ্যাঁ, এখন ট্রাম্প পড়ে গেছে, মানে বাংলা কথায় মাইনকা চিপায় পড়ে গেছে, ফাটা বাসে আটকায় গেছে আর কি জিনিসটা। তো বেচারার অবস্থা খুব খারাপ, বেচারা এখন কোন দিকে যাবে কিছু করতে পারতেছে না। এবং মার্কিন যে সামরিক নেতৃত্ব, তারাও মিটিং এ বসছে, ক্যাম্প ডেভিডে বসছে, তারপর তাদের সেনা কমান্ডাররাও নানান ধরনের অনলাইন নানান ধরনের মিটিং করছে, কিন্তু কোনোভাবেই তারা এই এলাকা থেকে বেরোতে পারছে না। ফলে তারা বারবার বলতেছে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত, আবার বিকেলে বলে আমরা শান্তি চুক্তি চাই, আবার বলে মিডিলে সৌদি আরবের বা মধ্যপ্রাচ্যের যে রাজা বাদশারা আমাদের বলছে আমাদের হামলা করে ইরানে। তো এইভাবে চলছে আর কি। তো আচ্ছা, আরেকটা রিপোর্ট আবার নতুন করে আসছে যে ক্ষমা চাওয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে না। হ্যাঁ, ওই যে ইরানের যে রাহবারের যে সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই, উনি গতকাল আর কি ৩রা আগস্ট এটা নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে। তিনি জানান যে ইরানের সশস্ত্র বাহিনী ইউক্রেনের আক্রমণের সমস্ত সামরিক প্রস্তুতি শেষ করে নিয়েছিল, তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয় কারণ ইউক্রেন ক্ষমা চেয়েছে। এবং আমরা দেখেছি যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্রুত আরাকাচিকে ফোন করেছে। তো তার মানে ইউক্রেন তো নিজের অবস্থা নিজে জানেই যে সে আসলে কি অবস্থায় আছে, তো সে এক রাশিয়ার মাইরি সামাল দিতে পারতেছে না। ভয়াবহ ঘটনা ঘটছে, ওইটাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। একদিনে আপনার 26 জন শেষ হওয়া মানে কিন্তু ইউক্রেন রাশিয়ার জন্য, কারণ হচ্ছে 2022 সালের শুরুর দিকে ধরেন 3-4 মাস পরেও কিন্তু সেখানে হতাহতের সংখ্যা 0 ছিল, এবং আমরা এটা দেখছি গত মাস জুড়ে, মানে যখন ইরানের বড় যুদ্ধটা শেষ হলো 40 দিনে, তারপরে কিন্তু এই হতাহতের সংখ্যাটা বাড়ছে। এটা কিন্তু একটা খারাপ লক্ষণ। এমনিতেই মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, গত 2 দিন আমরা ফায়ার সার্ভিসের সাথে একটা প্রশিক্ষণ প্রোগ্রাম ছিল যে সাংবাদিকরা কিভাবে আগুন লাগলে ওই এলাকাগুলো নিউজ কিভাবে কভার করবে, তারপরে জনগণের সাথে এবং ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর সাথে কিভাবে কমিউনিকেশন মেনটেন করবে। তো সেইখানে আমি একটা প্রশ্ন করেছিলাম যে এই যে বাংলাদেশে আমরা দেখি একটা ফায়ারের ঘটনা ঘটলে সেইটা সামাল দিতে হিমশিম খাইতে হয়, আর ইউক্রেনে আমরা দেখছি যে রাশিয়ান ব্যাপক মিসাইল হামলা হচ্ছে, এর মধ্যে একদম মুহূর্তের মধ্যে মিসাইল হামলার পরবর্তী সাথে সাথেই ফায়ার সার্ভিস চলে আসছে এবং আগুন টাগুন নিভায় এসে
তো বললো অবশ্যই তাদের সক্ষমতা অনেক উন্নত, কারণ আমাদের পুরো ঢাকা শহরে 18 কোটি লোকের জন্য মাত্র কয়েকশো ফায়ার ফাইটার রয়েছে। এই কয়েকশো লোক দিয়ে আপনি পুরা দেশে 4 কোটি 4 লোকের কোটি। ঢাকা শহরকে কিভাবে মেনটেন করবেন? হ্যাঁ, এবং তারা বলল যে ঢাকা শহরে আমরা চাইলেও এখন ফায়ার স্টেশন করতে পারছি না, কারণ খালি জায়গা পাওয়া যাচ্ছে না ঢাকার মধ্যে, কারণ এত ঘিঞ্জি হয়ে গেছে যে কোনো খালি জায়গা নাই। পুরান ঢাকায় তো গাড়ি ঢুকতে পারে না। হ্যাঁ, তো তারা বললো যে এই যে ভূমিকম্প যদি জি। হয়, তো তারা কিন্তু ফায়ার সার্ভিস এই আপনার এই যে পুরান ঢাকার যে ফুলবাড়িয়া থেকে তাদের সদর দফতর কিন্তু এখন মিরপুরে শিফট করেছে। আচ্ছা, 10 নম্বর গোলচক্কর। হ্যাঁ, ওইখানে তারা একটা জাপানের আধুনিক পদ্ধতিতে ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং বানাচ্ছে, যাতে পুরো ঢাকা শহর তারা ওইখানে অন্তত যদি ভূমিকম্প অন্য এলাকাগুলো ধ্বংস হয়ে যায়, ওইটা কমান্ড সেন্টারটা যেন অক্ষত থাকে। তো জিজ্ঞেস করলাম যে এটাতে নির্মাণ খরচ কেমন? অবশ্যই সাধারণ একটা ভবনের, মানে আধুনিক ভবন, সাধারণ না, খুবই মানসম্পন্ন ভবন তৈরিতে যে খরচ হয় তার দ্বিগুণ খরচ হচ্ছে ওইখানে। অন্তত ওই ভবনটা যেন টিকে থাকে, যাতে তারা সারা দেশের আবার রিঅর্গানাইজ করতে পারে। তো এই যে ইউক্রেনে আপনি খেয়াল করেন, আমরা প্রথম দিকে দেখতাম যুদ্ধে কোনো নিহত নাই, আহত হইতো। তা আমরা কিন্তু এটা কেমন যুদ্ধ, যেটা লোক মরে না, কারণ আমরা তো অভ্যস্ত না। হ্যাঁ, তো পরে দেখলাম যে আসলে এরা তো একদম যুদ্ধটা স্পেসিফিক করে, যেহেতু নিজেদের যুদ্ধ, তারা তখন নিজেদের যুদ্ধটা স্পেসিফিক করে, লোক মারে না। কিন্তু এই ইউরোপীয় শক্তিগুলাই যখন আবার কোনো মুসলিম দেশের সাথে মারে, তখন জনবসতি না, স্পেশালি জনবসতিতে তারা বোমা ফেলে, কারণ তারা ভয়টা দেখাতে চায়, আর কিছু না। তারা সবসময় ভয় দেখিয়ে যুদ্ধ জয় করতে চায়। তাই যে রাশিয়ার কথা দিয়ে বলেন, ওখান থেকে আমরা প্রোগ্রামটা শেষ করব। রাশিয়ার আর কি হচ্ছে একটু বলেন যদি। রাশিয়ার ওই যে আপনার কালকের হামলায় আপনার ওই যে ক্রাসনোদর, বেলগরদ এবং ক্রিমিয়ান এলাকার লোকেরা নিহত হয়েছে, এর মধ্যে রাশিয়ারই বেশি, রাশিয়ার 15 জন এবং ইউক্রেনের 11 জন। তো এই পাল্টাপাল্টি হামলা রাশিয়ার যে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রাসনোদার গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ এক বিবৃতি বলছেন, ইউক্রেন বাহিনী ড্রোন হামলায় তাদের প্রদেশের গেলেনজিক জেলার পর্যটন পল্লী আর্খিপো উসিপোভকায় 3 জন শিশুসহ 7 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো প্রায় 40 জন। তো এই যে হতাহতের ঘটনা, এটা আবার রাশিয়ান বাহিনীও পাল্টা হামলা করেছে, ইউক্রেনের জাপোরিজিয়া প্রদেশের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এখানে কিছু নিহত। আমার প্রশ্ন আপনার কাছে অন্যটা, সেটা হচ্ছে, সেটা দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠানটা। সেটা হচ্ছে, আমরা দেখছি যে 4 বছর পারিয়ে আপনার 2022 সালের 20 জানুয়ারি, আমি যদি ভুল না করি, হামলাটা শুরু করেছিল রাশিয়া। অনেক কারণ ছিল, ন্যাটো অন্তর্ভুক্ত। মাঝখানে দেখলাম ইরান যুদ্ধটা শুরু হওয়ার আগে বেশ কয়েকটি আলোচনা, এবং এমনকি পুতিন পর্যন্ত আলাস্কায় গেলেন, ট্রাম্পের সাথে বৈঠক করলেন। এরপরে জেলেনস্কির সাথে বৈঠক আলাদা হলো, ত্রিপক্ষীয় দ্বিপক্ষীয় হতে হতে এই যুদ্ধ কি এটাও কি চলবে? হ্যাঁ, এই যুদ্ধ চলবে, এটা থামার কোনো স্কোপ নেই, কারণ মার্কিনীরা চাচ্ছে রাশিয়াকে সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল করতে। তো রাশিয়া কিন্তু অলরেডি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, তার নিজের তেল এক্সপোর্টার কান্ট্রি ছিল, এখন সে নিজেই পেট্রোল নিতে হচ্ছে বিভিন্ন দেশ থেকে। এবং আরেকটা জিনিস দেখেন, এই যুদ্ধের ফলে ইউক্রেনের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা, পুরুষ শূন্য শুনে, এটা খুব বড়, এবং তাদের জনসংখ্যার 1/4 অলরেডি নাই হয়ে গেছে। হ্যাঁ, মানে তারা ইউক্রেন ছেড়ে চলে গেছে, এবং ইউক্রেন সরকার 18 বছরের উপরের কোনো পুরুষকে দেশ ছাড়তে দিতে চাচ্ছে না, কিন্তু তারপরও মানুষ চলে যাচ্ছে। এবং যেই পরিমাণ জনসংখ্যা নিহত হচ্ছে, যুদ্ধের সময় তো তারা সঠিক সংখ্যাটা প্রকাশ করছে না, কিন্তু খুবই বিপুল সংখ্যক পুরুষ, ইউক্রেন রাশিয়া দুই পক্ষেই পুরুষ শূন্য হচ্ছে, এবং ইউক্রেনে স্পেশালি যেহেতু ছোট জনসংখ্যা, তাদের এটা বেশি এফেক্ট করছে। এক সময় আমরা তাদের কৃষক পাবো না, তাদের বাবা পাবো না, তাদের চিকিৎসক পাবো না, তাদের গবেষক পাবো না, কারণ এই পুরুষরাই তো এই কাজগুলো করে। এবং জোর করে আপনার সেনাবাহিনীতে ঢোকানোর কারণে অনেক যুবক কিন্তু দেশ ছেড়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক মাইগ্রেশনের নিচে। প্লাস হচ্ছে এগুলো কিন্তু জার্মানিতে বলেন, পোল্যান্ডে বলেন, প্রচুর পরিমাণে ইউক্রেনে কিন্তু ওখান থেকে এখানে। এবং ইউক্রেনের যুদ্ধের কারণে ইউরোপে যে প্রবলেমটা হচ্ছে, আগে যেমন আপনার ইউক্রেনে সারা আফ্রিকান এবং এশিয়ান মাইগ্রেশন অর্থনীতির কারণে হোক বা রাজনীতির কারণে হোক ব্যাপক আশ্রয় দিত, এখন কিন্তু জার্মানি এবং ইউরোপের দেশগুলো, পোল্যান্ড, ইটালি, এরা এই এশিয়ান এবং আফ্রিকান মাইগ্রেশন নিরুৎসাহিত করতেছে। এবং রাশিয়ান অর্থনীতি এখন খুব, মানে মার্কিনীরা এটাই চায় যে রাশিয়ান অর্থনীতিটা মুখ থুবড়ে পড়ে, এখানে তারা তাই চায়, আর ওখানে ইরানের মাধ্যমে চীনকে। ধন্যবাদ আতিফ ভাই, প্রতিটা বিষয় আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আশা করি দর্শকরা সুন্দরভাবে সেটা বুঝতে পেরেছেন। আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সাথে
আপনারা সংযুক্ত ছিলেন, আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, সেটাও কমেন্টে আপনার নাম সহ জায়গার নাম বলে দিবেন। আন্তর্জাতিক যে কোনো বিষয় আপনি যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে লেখেন। আরেকটা কথা, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।